আসসালামু আলাইকুম। চলে আসলাম ফিজিক্সের ভেক্টরের এমসিকিউ সলভের পার্ট 2 নিয়ে। তো যারা পার্ট 1 মিস করছো তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। তো পার্ট 2 তে আমরা 16 থেকে 32 নম্বর ম্যাথ হচ্ছে আলোচনা করব। তো 16 নম্বর ম্যাথটাতে এরকম বলা হচ্ছে, একটা ফিগার দেয়া আছে, এখন বলা হচ্ছে নিচের কোনটা সঠিক, এবং এই ত্রিভুজটার তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর এন এল এম ক্রিয়াশীল, এবং তাদের ক্রমটা হচ্ছে এরকম, তাই না? এটা এই দিকে, এটা উপরের দিকে, এটা হচ্ছে কি এই দিকে। এখন এই ত্রিভুজে আমরা ভেক্টরি ত্রিভুজ বিধি থেকে বলতে পারি যে এই পয়েন্ট থেকে সরাসরি এই পয়েন্টে আসা যায়, তাহলে এল ভেক্টর আমি বলতে পারি। আবার এই পয়েন্টে আসা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা যায়, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টেও যাওয়া যায়। আই রিপিট, ধরো আমি নাম দিলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তো সরাসরি এ থেকে বিতে যাওয়া যায়, তো এ থেকে বি হচ্ছে এল ভেক্টর, লিখলাম এল ভেক্টর। এবং এ থেকে বিতে যাওয়ার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমি এ থেকে এখানে যাব, মানে এন ভেক্টর, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমি এখানে যাব, তার মানে এল ভেক্টর ইকুয়ালস টু এন ভেক্টর প্লাস এম ভেক্টর। এখন এটা তো আমাদের অপশন এভাবে দেওয়া নাই, আমরা যদি এখানে এলটাকে সেপারেট করে ফেলি, পক্ষান্তর করে ফেলি, তাহলে মানে পক্ষান্তর করে ফেলি, তাহলে সেরকম হয়, সেপারেট না সরি পক্ষান্তর করবো, মানে আরেক পক্ষে নিয়ে যাব এলকে, তাহলে দেখতে হচ্ছে এম ভেক্টর প্লাস এন ভেক্টর মাইনাস এল ভেক্টর। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 16 ঘ নম্বর আনসার। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটা কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি কণাটির উপর লব্ধি হতে পারে না, মানে লব্ধি কি কি হতে পারে তার এক্সাম্পল দেয়া আছে। এখন কোনটা হবে না সেটা হচ্ছে আমাদের দাগাইতে হবে, ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লব্ধির মানটা হবে, সর্বোচ্চ মান হয় হচ্ছে গিয়ে বল দুইটার যোগফলের সমান, এবং সর্বনিম্ন লব্ধিটা হয় হচ্ছে গিয়ে বল দুইটার বিয়োগফলের সমান। দেখো, আমরা জানি যে লব্ধি আর ইকুয়ালস টু সর্বোচ্চ মান আর ম্যাক্সিমামের সমান হতে পারে বা ছোট হবে, এবং যে লব্ধির সর্বনিম্ন মান তার সমান হবে কিংবা বড় হবে, এই রেঞ্জের মধ্যে হবে। তার মানে দুটা ভেক্টরের লব্ধির মানটা হবে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান এর পর্যন্ত, এই সর্বনিম্ন মানের নিচে যেতে পারবে না এবং সর্বোচ্চ মানের উপরে যেতে পারবে না। আচ্ছা, তো সর্বোচ্চ মানটা কিভাবে বের করে তোমরা জানো, যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে দুইটা বল, তখন তাদের লব্ধি হয় জাস্ট বল দ্বয়ের যোগফলের সমান। এখানে 10 নিউটন এবং 5 নিউটন বল বলাই হচ্ছে, তাহলে লব্ধিটা সর্বোচ্চ হবে 10 + 5। এবং যখন তারা 180 অ্যাঙ্গেলে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তখন তাদের লব্ধির মানটা হয় বড়টা বিয়োগ ছোটটা, তার মানে 10 - 5। তার মানে মিনিমাম লব্ধি পাওয়া যাচ্ছে 5 নিউটন এবং ম্যাক্সিমাম লব্ধি পাওয়া যাচ্ছে 15 নিউটন, তাই না? তার মানে এই লব্ধির মানটা হচ্ছে 5 থেকে 15 মধ্যে, সর্বনিম্ন হবে 5, সর্বোচ্চ হবে 15। 5-এর নিচেও যেতে পারবে না, 15-এর উপরেও যাবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5, 15, 10 এই তিনটাই কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে, কিন্তু এই যে 20 নিউটন এটা কিন্তু এই রেঞ্জের বাইরে আছে। তার মানে 20 নিউটন এই লব্ধিটা 5 এবং 10-এর জন্য হতে পারে না। ওকে, তারপরেই কোশ্চেন দেখা যাক। তো 18 নম্বর কোশ্চেনটাতে বলা হচ্ছে কোন ভেক্টরটি এ ভেক্টর ইকুয়ালস টু 4ik প্লাস 3jk এর উপর লম্ব। আচ্ছা, আমরা জানি কোনো একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের উপর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল 0 হয়, তাই না? এবং ডট গুণফল 0 তখনই হয় যখন তাদের মধ্যবর্তী কোণটা হয় 90, কারণ cos 90 0 হয়ে যায় এই জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আই ক্যাপের সাথে আই ক্যাপ তো গুণ যাবে, মানে একটা ভ্যালু পাওয়া যাবে, আবার এটার সাথে জে কেপের সাথে জে কেপ গুণ যাবে, একটা ভ্যালু পাওয়া যাবে। আবার আই কেপের সাথে জে কেপ যাবে না, বাট জে কেপের সাথে জে কেপ যাবে, মানে 3 গুণ করলে 9 পাওয়া যাচ্ছে, একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। বাট আমরা যদি এটার সাথে এই যে গ নাম্বারে 7 কে কেপ ডট গুণ করি, তাহলে দেখো আই কেপ কে কেপ কিন্তু 0 হয়, আমরা জানি কনসেপ্ট থেকে। কেন 0 হয় একটু আমি শর্টলি বলি, কারণ আই আর কে হচ্ছে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, কারণ আই কেপ হচ্ছে এক্স অক্ষ বরাবর আর কে কেপ জেড অক্ষ বরাবর, তাহলে cos 90 0 হয়ে যায়। তার মানে আই কেপ কে কেপ ডট গুণ করলে কোনো ভ্যালু পাওয়া যায় না। সেম ভাবে জে কেপ কে কেপও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, ডট গুণ করলে কোনো ভ্যালু পাওয়া যায় না। তার মানে কারেক্ট আনসার হচ্ছে কি এটার সাথে গ। সো 18 গ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। 19 নম্বরে যাও। আমরা জানি কৃতকাজের ফর্মুলা W ইকুয়ালস টু F ডট S, মানে হচ্ছে বল গুণ সরণ। বল আর সরণের ডট গুণফল আকারে প্রকাশ করা যায়। এখন বলতেছে এফ এর মানটা এবং এস এর মানটা শূন্য না হলেও কাজ শূন্য, মানে আমরা তো জানি এফ এর মানটা শূন্য হলে হ্যাঁ কাজ শূন্য হয়ে যায়, আবার এস এর মানটা শূন্য হলেও কাজ শূন্য হয়ে যায়, কারণ ডট গুণ করতেছি যেহেতু গুণফল করতেছি। বাট এফ এর মানটা শূন্য হতে পারবে না, এস এর মানটা শূন্য হতে পারবে না, স্টিল কাজ শূন্য, কিভাবে পসিবল? সো আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এফ ডট এস ইকুয়াল টু শূন্য, যেহেতু ডব্লিউ মানটা শূন্য বলা হচ্ছে। এখন এফ আর এস তো ডট গুণফল, তাই না? তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল কখন শূন্য হয়? যখন তারা পরস্পর লম্ব হয়, আমরা জানি, কারণ লম্ব হইলেই থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, এবং ডট গুণফল থেকে হচ্ছে cos 90 আসে, cos 90 0 হয়ে যায়। আশা করি বুঝতে পারতেছো, কারণ এফ ডট এস ভেক্টর, তার মানে এফ এস কস থিটা, যেহেতু 0 ডিগ্রি আসছে, তার মানে থিটার মানটা 90 পাওয়া যাবে। আর 90 মানে হচ্ছে এফ এস পরস্পরের উপর লম্ব, কিভাবে আছে? লম্ব আকারে আছে। তারপরে
20 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ভেক্টর এ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত। ধনাত্মক এক্স বলতে এই বরাবর ক্রিয়াশীল, তাই না? এই যে এই বরাবর এক্স অক্ষের পজিটিভ দিকে ক্রিয়াশীল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে অন্য একটা ভেক্টর বি এমনভাবে অবস্থিত যাতে করে এ ক্রস বি এর মান শূন্য হয়। আচ্ছা, আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল তখনই শূন্য হয় যখন তারা পরস্পর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল কিংবা পরস্পর বিপরীত দিকে 180 অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, মানে একই দিকে অথবা এভাবে বিপরীত দিকে ক্রিয়াশীল, হয় 0 ডিগ্রি না হয় 180 অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তাহলে হবে ক্রস গুণফলের মান 0। কেন? কারণ ক্রস গুণফলে সাইন তৈরি হয়, আর সাইন থিটা মানে হচ্ছে যদি যখন সাইন 0 হয় তখনও 0 পাওয়া যাচ্ছে, যখন সাইন 180 হয় তখনও কিন্তু 0 চলে আসে। সো এবার দেখো তাহলে কোনটা হইতে পারে। তাহলে 4j ক্যাপ আর আই ক্যাপ, যেহেতু ভেক্টর এ এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তার মানে এ ভেক্টর ইকুয়ালস টু কিন্তু হবে 5i ক্যাপ 4i ক্যাপ এরকম কিছু একটা, মানে এই এ ভেক্টর যাই হোক না কেন তার সাথে আই ক্যাপ থাকবে। আচ্ছা, তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, এই দেখো এই যে -4i ক্যাপ এটা কিন্তু এক্স অক্ষের বিপরীত দিকে ক্রিয়াশীল, তাই না? যেহেতু এ ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে এটা প্লাস আই ক্যাপ যুক্ত কিছু একটা হবে, 4i ক্যাপ অথবা 5i ক্যাপ এরকম কিছু একটা হবে, প্লাস যুক্ত। আর -4i ক্যাপ হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে পরস্পর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180। তাদের মান যাই হোক না কেন ওটা বিষয় না, যেহেতু মধ্যবর্তী কোনো 180 হয়ে গেছে, তাহলে সাইন 180 0 হয়ে যাবে, আর 0-র সাথে যাই গুণ করবো আমরা 0 হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারতেছো। তাহলে -4i ক্যাপ হবে। এখানে কনসেপ্ট মনে রাখবা এইটা, যে থিটার মানটা যখন 0 কিংবা 180 হয় তখন কিন্তু সাইন 0 0 হয়ে যায়, সাইন 180 0 হয়ে যায়। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হওয়ার শর্ত হচ্ছে তারা পরস্পর একই দিকে কিংবা বিপরীত দিকে ক্রিয়াশীল হবে, তাহলে এই ক্রস গুণফলের মানটা 0 পাওয়া যাবে। তাদের মান এবার যাই হোক না কেন ওটা বিষয় না, কারণ 0-র সাথে আমি যাই গুণ করবো কি হবে, 0 হয়ে যাবে। ওকে, তারপরে 21 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে চিত্রানুসারে চিত্র কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। এখানে কার লম্ব অভিক্ষেপ বের করতে বলছে? পি এর লম্ব অভিক্ষেপ। তাহলে ফার্স্টে লিখবা পি ভেক্টর এর মান কিভাবে বের করবা? উপরে মোট সাইন দিতে হয়। হ্যাঁ, এবার কোন বরাবর বের করবা? কিউ ভেক্টর বরাবর। তাহলে কিউ ভেক্টরের সাথে কোন কত? থিটা। তাহলে ওই থিটার কোসাইন লিখবা, কস থিটা। আই রিপিট, যার লম্ব অভিক্ষেপ বের করবা। এখানে কার লম্ব অভিক্ষেপ বের করতে বলছে? পি ভেক্টরের। তাহলে পি ভেক্টরের মান কিভাবে বের করে? পি ভেক্টর লিখে একটা মোট সাইন দিবা। যদি দেওয়া থাকতো পি ভেক্টর সমান সমান 2ik প্লাস 3j, তাহলে মানটা কিভাবে করতাম? √2 প্লাস 3 স্কোয়ার। আই থিঙ্ক বুঝতে পারতেছো। তারপরে কোন বরাবর? কিউ ভেক্টর বরাবর। কিউ ভেক্টরের বরাবর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে ওই থিটা কোণে কোসাইন লিখবা, তাহলে পি কস থিটা। এবং পি ভেক্টরের উপর মোট সাইন মানে পি কস থিটা। আই থিঙ্ক বুঝতে পারছো। সো পি কস থিটা। তারপর 22 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে চিত্রটি একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে কোনটি সঠিক? এখানে বুঝতেই পারতেছি, এখানে দেখানো হচ্ছে এরকম যে এখানে কিছু একটা আছে, কোনো একটা বস্তু আছে এবং তাকে বাইরের থেকে, মানে এই যে তীর চিহ্নগুলোর ডিরেকশন কিন্তু বাইরের দিকে দেখো তীর চিহ্নের। আচ্ছা, দেখতে পাচ্ছ না মনে হয়, তাই না কোশ্চেনটা? এখানে আমাদের, আচ্ছা আমি এখানে এই কোয়েশ্চেন রিপিট করি, অনেক হয়তো দেখতে পাও নাই। এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছিল যে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলা হচ্ছিল। তো পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলছিল, তাই পি এর মান নিছিলাম এবং কোন বরাবর? কিউ ভেক্টর বরাবর। তাই কিউ ভেক্টরের বরাবর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাই কোসাইন থিটা, পি কস থিটা। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন দেখো, এটা বলা হচ্ছে যে এরকম একটা ফিগার দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে ডাইভারজেন্স হলে কোনটি সঠিক? এখানে এই বাইরের দিকে ডিরেকশন দিয়ে বোঝানো হচ্ছে এটার ভলিউম বা আয়তন বৃদ্ধি পাচ্ছে। কি বললাম? ভলিউম বা আয়তন বৃদ্ধি পাচ্ছে। তা আমরা জানি যে যখন ন্যাবলা অপারেটরের সাথে কোন একটা ভেক্টর অপারেটরের ডট গুণন করি তখন হচ্ছে আমরা ডাইভারজেন্স বের করি। ডাইভারজেন্সটা বের করার সিস্টেমটা কি বলতো? ন্যাবলা অপারেটরের সাথে এই ন্যাবলা অপারেটরের সাথে কোন একটা ভেক্টর অপারেটরকে আমরা ডট গুণন করি। কোন একটা ভেক্টর অপারেটর না, সরি, এটা হচ্ছে ন্যাবলা অপারেটর যে অপারেট করে, আর এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এটার সাথে আমরা যখন ডট গুণন করি এটাকে বলে ডাইভারজেন্স। ঠিক আছে, মনে রাখবা ডাইভারজেন্স মানে প্রথমে তাই ডট গুণন, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তো ডাইভারজেন্সের মানটা যখন পজিটিভ আসে, পজিটিভ ভ্যালু দেয়, তখন বোঝায় ভলিউম ইনক্রিজ বা আয়তন বৃদ্ধি। ডাইভারজেন্সের মানটা যখন পজিটিভ আসে তখন বোঝায় ভলিউম বৃদ্ধি বা ভলিউম বৃদ্ধি পাচ্ছে বা আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা জানি আয়তন বৃদ্ধি পালে ঘনত্ব হ্রাস পায়, এটা মনে রাখতে পারো। যেখানে আয়তন বৃদ্ধি সেখানে অবশ্যই ঘনত্ব হ্রাস পাচ্ছে।
সেখানে হবে এটাকে বোঝানো হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে বাইরের দিকে ডিরেকশন দিয়ে, সেটা হবে গ নাম্বার কারেক্ট আনসার। আর যদি এটার ভিতরের দিকে ডিরেকশন থাকতো, ভিতরের দিকে থাকতো, যদি এইভাবে থাকতো তাহলে এটাকে বোঝাইতো নেগেটিভ ডাইভারজেন্স, এটা হয়তো নেগেটিভ ডাইভারজেন্স। এটা কি হইতো বলতো, নেগেটিভ ডাইভারজেন্স হইতো, তার মানে আয়তন হ্রাস বোঝাইতো, আর আয়তন হ্রাস পেলে কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন যদি এরকম হইতো, একটা মনে কোয়েশ্চেন জাগে, যদি এইরকম হইতো, এইরকম, এটা দেওয়া বোঝায় আয়তন বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না, তার মানে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। এই ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারতেছো, এই ক্ষেত্রে এটার জন্য তো পজিটিভ ডাইভারজেন্স, এটার জন্য নেগেটিভ ডাইভারজেন্স, তার মানে এটার জন্য জিরো ডাইভারজেন্স, নাবলা ইন্টু ভি ভেক্টর ইকুয়ালস টু জিরো, এবং এই জিরো ডাইভারজেন্স হলে তাকে আমরা বলি সলিনয়েডাল, মনে রাখবা। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে 23 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা হচ্ছে, এইখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এরকম কোনো অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট হচ্ছে কি, আচ্ছা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার যেটাই করো লাগবে আমার ন্যাবলা অপারেটর। কি লাগবে বলো তো, ন্যাবলা অপারেটর। ন্যাবলা অপারেটর কোনটা, এই যেভাবে লিখি ন্যাবলা অপারেটর। আচ্ছা, এই ন্যাবলা অপারেটরের সাথে কোনো একটা স্কেলার রাশির জাস্ট নর্মাল গুণ করবা, নর্মাল গুণ, সেটা হচ্ছে এই যে সেটাকে ফাই দিয়ে প্রকাশ করে, তো ফাই লিখলাম। এই যে এটা হচ্ছে গিয়ে আমার কোনো একটা অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের ওই অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকটা হচ্ছে গিয়া এই যে এটা ফাই, এবং তার গ্রেডিয়েন্ট হচ্ছে ন্যাবলা ইন্টু ফাই। এটাকে লিখে গ্রেড ফাই, এভাবে এটাকে লিখে গ্রেড অফ ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই, মানে ফাইয়ের গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ন্যাবলার সাথে আমরা ওই ফাইয়ের গ্রেডিয়েন্ট করব। এবং ন্যাবলার মানটা আমি একটু বলে দিচ্ছি এখানে, আমরা তুমি অবশ্যই জানো যে আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ, পরবর্তী কোনো ম্যাথে লাগতে পারে এই জন্য বললাম। তারপরে কোশ্চেন 24, তার মানে আগেরটা খ নম্বর আনসার, কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স কি। তো আমি আগে বলছি, আগে কোশ্চেনটাতে ডাইভারজেন্স মানে প্রথমে ডট গুণন, কার সাথে ডট গুণন, ন্যাবলা অপারেটরের সাথে ভেক্টর একটা রাশি ডট গুণন। সো ন্যাবলা অপারেটর কোথায় আছে, এইখানে ভেক্টর রাশি ডট গুণন, তার মানে কারেক্ট আনসার হচ্ছে 24-এর ক নাম্বারটা। ওকে, এখানে এটা কিন্তু দেখো, এটা অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার 24-এর ক নাকি খ, এখানে কিন্তু তো এখানে কিন্তু ন্যাবলা অপারেটরের সাথে ভি একটা স্কেলার রাশি আছে, আর এখানে কিন্তু ন্যাবলা অপারেটরের সাথে আমরা ভি ডট গুণ করতে পারছি, বুঝতেই পারতেছো এখানে। সো এটা হবে কারেক্ট, 24-এ ক হবে কারেক্ট আনসার। তারপরে দেখো কি বলা হচ্ছে, কোনো একটা অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষক কার্ল কি, মনে রাখবা কার্লের প্রথম অক্ষর হচ্ছে ক, কতে হচ্ছে ক্রস গুণন। কি বললাম বলো তো, কার্লের প্রথম অক্ষর ক, কথে মনে রাখবা ক্রস গুণন, ডাইভারজেন্সের প্রথম অক্ষর ডটের ডট গুণন। তাহলে ক্রস গুণন কার সাথে করবা, ন্যাবলা অপারেটরের সাথে কোনো একটা ভেক্টর রাশি ক্রস গুণন করবা। তাহলে দেখো কোনটা আছে, ন্যাবলা অপারেটর শুরুতে থাকা লাগবে, এই যে শুরুতে ন্যাবলা অপারেটর এবং ভেক্টর রাশির ক্রস গুণন। সো এটা হচ্ছে 25-এর ঘ, খুবই সহজ কোশ্চেন, 25-এর ঘ। 26 নম্বরে যাই, দেখো কি বলা হচ্ছে, পি ডট কিউ জিরো হইলে নিচে কোনটা সঠিক, আরো সহজ কোশ্চেন। পি ডট কিউ জিরো মানে কি, মানে তাদের ডট গুণফল জিরো হয়েছে। আমরা জানি ডট গুণফল তখনই জিরো হয় যখন তারা পরস্পর লম্ব হয়। পরস্পর লম্ব হইলে কি হয়, পরস্পর লম্ব মানে মধ্যবর্তী কোণ 90, আর মধ্যবর্তী কোণ 90 হইলে পি ডট কিউ ভাঙলে পাওয়া যায় পি কিউ কস থিটা, মানে কস 90 মান জিরো হয়ে যায়। সো মনে রাখবা ডট গুণফল লম্ব হইলেই, মানে ডট গুণফল জিরো হইলেই তারা পরস্পর লম্ব। আই রিপিট, ডট গুণফল জিরো হইলেই পরস্পর লম্ব, কারণ cos 90 জিরো হয়ে যায়। সো এটা কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 26-এর ঘ। তারপর 27 নম্বর কোশ্চেন দেখো, এটা তো আরো সহজ, দেখতে মনে হচ্ছে একটু ট্রিকি বাট খুবই সহজ। এটা কিভাবে দেখো, যে ক্রসকে ক্রস গুণন করতেছি ইনটু হচ্ছে আই ক্যাপ। আচ্ছা, এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষাতে থাকে, সো একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, জে আর কে ক্রস করলে পাওয়া যাবে হচ্ছে গিয়া, কি পাওয়া যাবে দেখো তো, এভাবে মনে রাখবা, এটা হচ্ছে আই ক্যাপ, এদিকে জে ক্যাপ, এদিকে কে ক্যাপ, ডিরেকশনটা এভাবে মনে রাখবা, আই জে কে আই জে কে আই জে কে, এভাবে মনে রাখবা, ঠিক আছে। সো সিরিয়ালি গেলে প্লাস, কি বললাম, সিরিয়াল মেনটেন করলে প্লাস, সিরিয়াল যদি ব্রেক করে তাহলে মাইনাস। এবার দেখো, জে আর কে ক্রস গুণন করতেছ, সিরিয়ালি আছে, দেখো তো জে এর পরে কে, হ্যাঁ সিরিয়ালি আছে, তাহলে প্লাস, প্রথমে প্লাস দিলাম, বাকি থাকলো কে আই ক্যাপ, তাহলে জে আর কে ক্রস গুণন করলে হবে আই ক্যাপ। এটার আমি কনসেপ্ট বুঝাইলাম না, কারণ এগুলো আমি আগে পড়ছো, সো আমি আর কনসেপ্ট নিয়ে পেঁচাইলাম না। জে আর কে ক্রস গুণন করলে হবে আই ক্যাপ। এবার এখানে থাকলো আই ক্যাপ, যেহেতু জে আর কে সিরিয়ালি গেছে, সিরিয়াল যদি কে আর জে বলতাম, কে যদি বলতাম কে ক্রস জে, সেক্ষেত্রে হয়তো মাইনাস আই ক্যাপ, যদি সিরিয়াল ব্রেক করছে তাই। আই ক্যাপ ক্রস করলে কি হবে, আই ক্যাপ ক্রস করলে, এখন আই আর আই তো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তো আমরা জানি ক্রস গুণনের বেলায় মধ্যবর্তী কোণ 0 বা 180 হলেই হবে
জিরো, ক্রস গুণফল জিরো হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এটা কারেক্ট আনসার হচ্ছে গিয়ে জিরো ভেক্টর, এই যে এটা নাল বা শূন্য ভেক্টর যেটাই বলো না কেন। তারপর দেখো 28 নাম্বার ম্যাথটাতে কি বলা হচ্ছে, মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে, মান শূন্য নয় মানে শূন্য বাদে যে কোনো একটা ভেক্টর, এরকম ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? আমরা জানি কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যায় একক ভেক্টর। কি পাওয়া যায়? একক বা ইউনিট ভেক্টর। 28 এক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। 19 নাম্বার দেখো, আই ভেক্টর এবং জে ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের লম্ব একক ভেক্টর কোনটা? মনোযোগ, কি বলা হচ্ছে, আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। আচ্ছা, আই আর জে যে তলে আছে সেই তলে লম্ব পাওয়া যাবে হচ্ছে ক্রস গুণন করলে। সবসময় মনে রাখবা, কোন একটা তল বরাবর লম্ব ভেক্টর তখনই পাওয়া যাবে ক্রস গুণন করলে। কখন? ক্রস বা ভেক্টর গুণন করলে। তাহলে আমরা যদি আই আর জে ক্রস গুণন করি, দেখো তো কোথায় দেওয়া আছে, এই যে আই ক্রস জে। তাহলে আই আর জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে আই ক্রস জে, এবং আই ক্রস জে করলে কি পাওয়া যাবে? কে ক্যাপ। আই ক্রস জে করলে পাওয়া যাবে কে ক্যাপ, কিন্তু সিরিয়াল মেনটেন করছে আই জে। সো আই ক্রস এটাও কারেক্ট এবং কে ক্যাপ এটাও কারেক্ট। দেখো কোশ্চেনে কোনটা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে আই ক্রস জে, সো এটা কারেক্ট। 29-2। তারপর দেখো 30 নম্বর কোশ্চেন, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে? সেই আগের কোশ্চেন, খুবই সহজ, করতে 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 বুড়া হয়ে গেল এই কোশ্চেন। দেখো ডট গুণফল জিরো মানে কি, এ ডট বি ইকুয়াল টু জিরো হবে। 30 নাম্বার কোশ্চেন। তো এর মানটা হচ্ছে এ, দেখো আমি এখানে একবারে গুণ করে বসাচ্ছি, আই কেবের সাথে আই কেব গুণ হয়, তাহলে 3 6 18। তারপরে জের চিহ্ন প্লাস এ মাইনাসে মাইনাস, জের চিহ্ন প্লাস, এ জের চিহ্ন মাইনাস, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস 2 ইন্টু এম 2m। কে এর চিহ্ন, কে এর সহগ প্লাস 4, কে এর সহগ প্লাস 1, তাহলে প্লাস 4 ইন্টু প্লাস 1 প্লাস 4 গুণ করলে ইকুয়াল টু 0 হয়। তাহলে হয় মাইনাস 2m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 22, এম এর মানটা প্লাস 11। আই থিঙ্ক বুঝতে পারছো। সো পরস্পর লম্ব হবে যদি এম এর মানটা 11 হয়। সলিনয়েডাল কি, আমি কিন্তু একটু আগেই যখন আমরা যে 22 নম্বর কোশ্চেনটা সলভ করলাম, এই যে এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, এই কোশ্চেনটা যখন সলভ করলাম তখনই বুঝাইছিলাম যে সলিনয়েডাল কাকে বলে। এই দেখো যখন বলছিলাম যে এই ভলিউমটার মানে একটা বস্তু দেখাবে বৃত্তাকার বা গোলক টাইপের এবং ডিরেকশন দেখাবে বাইরের দিকে, সেটা বোঝাচ্ছে আয়তন বৃদ্ধি মানে পজিটিভ ডাইভারজেন্স, এবং ভেতরের দিকে ডিরেকশন বোঝাইলে এটা হচ্ছে আয়তন হ্রাস মানে নেগেটিভ ডাইভারজেন্স। এবং যখন এরকম সাইন থাকবে তখন হচ্ছে আয়তন বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না, নো চেঞ্জ। এটাকে বলা হচ্ছে সলিনয়েডাল। সো সলিনয়েডাল কখন হবে? যখন হচ্ছে নাবলার সাথে ভেক্টরের ডট গুণফল 0 হবে। কারণ সলিনয়েডাল হচ্ছে কার জন্য প্রযোজ্য? ডাইভারজেন্স কার নাকি গ্রেডিয়েন্ট? ডাইভারজেন্সের ক্ষেত্রে। তো ডাইভারজেন্সের ক্ষেত্রে কখন হয় সলিনয়েডাল? যখন হচ্ছে নাবলার সাথে এই কোনো একটা ভেক্টর রাশির ডট গুণফলটা 0 হয়, মানে ডাইভারজেন্সের মান যখন 0 হয় ওটাকে বলি আমরা সলিনয়েডাল। তারপর দেখো 32 নম্বর কোশ্চেনটা। দেখো টাইম ওয়েস্ট হবে তাই আমি এটা আগে লিখে নিলাম। আর ভেক্টরটা দেওয়া আছে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস 2 কে আর হচ্ছে দেখো এখানে নাবলা অপারেটরের সাথে আর এর ডট গ্রহণ করছে মানে ডাইভারজেন্স বের করছে, তাই না? কি বের করছে বলো তো? ডাইভারজেন্স বের করছে। মনোযোগ। তাহলে দেখো নাবলা অপারেটর মানে কি, আমরা এটা মুখস্থ রাখবা, এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা। এটা হচ্ছে আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল কে। দেখো নাবলার সাথে আর কে ডট গুণ করলে কি হয় দেখো, আমি এটা লিখছি। তাহলে আমরা জানি আই ক্যাপ আর আই ক্যাপ ডট গুণ করলে 1 হয়, আই ক্যাপ সাথে আই ক্যাপ ডট গুণ হয়, বাকি থাকে ডেল ডেল এক্স এক্স প্লাস জে ক্যাপ 1 হয়ে যায়, তাই থাকে কি ডেল ডেল ওয়াই ওয়াই। তারপর হচ্ছে কে 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 ক্যাপ কে ক্যাপ 1 হয়ে যেটা হচ্ছে জেড, সরি এটা আমি ভুলে লিখছি, এটা হবে জেড। হ্যাঁ জেড হবে, জেড থাকে এখানে জাস্ট 2, এখানে 2 ছিল দেখো 2, এই যে 2 দেখতে পাচ্ছ এখানে 2। তাহলে কে 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 1 হয়ে থাকে 2, এই হচ্ছে গিয়ে 2। তাহলে দেখো কত হচ্ছে এখানে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরজ করবা অবশ্যই 1, এটাও 1, এটা হচ্ছে 0, তার মানে 1 + 1 2। যেহেতু এটা কনস্ট্যান্ট, চলকের সাপেক্ষে কনস্ট্যান্ট 0 হয় তোমরা জানো, মানে অন্তরীকরণ, সো এটা 2 পাওয়া যাচ্ছে। সো কারেক্ট আনসার উইল বি 32-এর খ 2। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী পার্টের জন্য প্রস্তুত থাকো। টিল দেন গুড বাই।